Hello everyone, welcome to TWS Academy. This is Arabul Rahman, your static GK teacher. আমি তোমাদের এই ব্যাচে স্ট্যাটিক জিকে ক্লাস করাবো। তো তোমরা আমার সাথে প্রতিদিন ক্লাসে যুক্ত হবে। যে কদিন ক্লাস থাকবে প্রতিদিন আশা করব ভালো ক্লাস হবে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকের উপরে ক্লাস করব, যেটা হচ্ছে তোমার ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। তাই তো, ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কিন্তু প্রশ্ন আসে। এটা কিন্তু একটু ভূগোলের পার্টের মধ্যেও পড়ে এই বিষয়টা, এবং স্ট্যাটিক জিকের পার্টের মধ্যেও পড়ে। স্ট্যাটিক জিকের পার্টে আমরা দেখব এই বিভিন্ন রাজ্য। খুবই ভালো আছি, কেমন আছো তোমরা সকলে? স্যার ক্লাস কি শুরু হয়েছে? অবশ্যই শুরু হয়ে গেছে। ক্লাস শুরু না হলে তোমরা কি দেখতে পেতে? বলো। আমি খুবই ভালো আছি। সো তোমরা যারা যুক্ত হচ্ছ তাদের সকলকে আমার প্রথম ক্লাস। তো একটু নামগুলো চিনে রাখি, দেখি কে কে যুক্ত হচ্ছে আমাদের সঙ্গে। উমেশ, সায়ন, শরীফুল, এবং যুক্ত হচ্ছে রোহান, অনুসিয়া, আয়েশা। ওকে ওকে। সো ক্লাসটা খুবই দুর্দান্ত হবে তোমাদের জন্য। সুন্দর করে আমরা পিপিটি করে এনেছি, খুব সুন্দর করে ক্লাস হবে। সকালে তোমরা যারা আলামিন স্যারের ক্লাস দেখছিলে আলামিন স্যার কত সুন্দর ক্লাস করিয়েছে। আমিও স্যারের ক্লাসটা দেখছিলাম, খুবই সুন্দরভাবে তোমাদের জন্য অ্যানিমেশন করে পিপিটি করে স্যার ক্লাস করাচ্ছিল, এবং খুবই সুন্দর সুন্দর টপিক দিয়ে ক্লাস শুরু করেছিল। তো আজকের ক্লাসে আমিও কিন্তু তোমাদের সঙ্গে সুন্দর একটি ক্লাস করাতে চলেছি। সকলে ভালোভাবে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। প্রথমে আমরা আসি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল পরিচিতির ক্ষেত্রে। 1 মিনিট, আমি একটু 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 ওকে। তো শুরু করছি আজকের ক্লাস। আজকে প্রথম স্লাইডে আমরা যেটা রেখেছি দেখো, প্রথমে আমরা এখানে একটা ম্যাপ রেখেছি। ম্যাপটা কি? এটা হচ্ছে আমাদের ভারত, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ, আমাদের দেশ ভারতবর্ষ। সেই ভারতবর্ষে আমরা বসবাস করি। ভারতবর্ষে কয়টি রাজ্য, কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল, তার পরিচিতি জানতে হলে আমাদের প্রথমে ম্যাপের দিকে খেয়াল রাখতে হবে। তো একটা তুমি যদি একটা চাকরির পরীক্ষার অ্যাসপিরেন্ট হও, বা একটা চাকরির পরীক্ষার তুমি দিতে চলেছো, তার জন্য কিন্তু ভারতের এই সম্পূর্ণ ম্যাপটা তোমার মুখস্থ রাখা, বা সম্পূর্ণ ম্যাপটা সম্পর্কে তোমার জ্ঞান রাখা, এটা কিন্তু তোমার ফার্স্ট কর্তব্য হবে। সেটা জিওগ্রাফি পড়তে যাও, স্ট্যাটিক জিকে পড়তে যাও, বা যে ক্ষেত্রেই তুমি এটা পড়তে যাও, সেক্ষেত্রে কিন্তু এই ভারতের ম্যাপটা কিন্তু তোমাদের কাজে লাগবে। ভারতের ম্যাপ, তো আমরা একটু ভারতের ম্যাপ দেখব। তার আগে বলে রাখি ভারতটা কি, ভারতটা কোথায় অবস্থিত। প্রথমে হচ্ছে ভারত, আমাদের ভারত যে দেশটা এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত একটি দেশ। এশিয়া মহাদেশের সমগ্র পৃথিবীকে আমরা যদি দেখি, সমগ্র পৃথিবীকে দ্রাঘিমা এবং যদি অক্ষরেখার নিরিখে ভাগ করে থাকি, তাহলে কিন্তু আমরা পৃথিবীর এরকম যে ভাগটা পাবো, তার ঠিক উত্তর পূর্ব গোলার্ধে কিন্তু ভারত অবস্থিত। এশিয়া মহাদেশের মধ্যে এটা অবস্থিত। সবকিছুতে আসবো, ধীরে ধীরে ক্লাস দেখতে থাকো, ধীরে ধীরে ক্লাস দেখতে থাকো, ধীরে ধীরে ক্লাস করব। টাইম বেশি গেলেও কিন্তু তোমরা, আমার 30 মিনিট নির্ধারিত টাইম, কিন্তু তার থেকে বেশি গেলেও কিন্তু তোমাদের অসুবিধা হবে না আশা করি। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এবার ভারতের যে এই যে বললাম, ভারত হচ্ছে কোথায় অবস্থিত? উত্তর পূর্ব গোলার্ধে ভারত অবস্থিত। এবার ভারতের অবস্থান এবং অন্যান্য নিরিখে, এটা তোমাদের যিনি জিওগ্রাফির ক্লাস করাবেন তিনি ভালো করে কিন্তু ক্লাসটা করিয়ে দেবেন, আমি আশা করব। যিনি জিওগ্রাফির পার্টটা নিয়েছেন, এখানে আমি অতটুকু বলবো না। তো ভারতের এই হচ্ছে মোটামুটি একটা ম্যাপ, এর উপরে খেয়াল রাখো। এবারে আমরা একটু এখানে দেখি, বলা হচ্ছে বিশ্বের সপ্তম বৃহৎ দেশ হচ্ছে কি? ভারত। বিশ্বের সপ্তম বৃহৎ দেশ, তাহলে পৃথিবীর সবচেয়ে বৃহৎ দেশ কোনটি? সেটা হচ্ছে এশিয়া এবং তোমার হচ্ছে ইউরোপ মহাদেশ জুড়ে অবস্থিত, যেটা হচ্ছে রাশিয়া হচ্ছে সবচেয়ে বৃহত্তম দেশ। তো আয়তনের নিরিখে ভারতের আগে ব্রাজিল, দেন হচ্ছে তোমার অস্ট্রেলিয়া, দেন কানাডা, তারপরে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তো এরকম কয়েকটি দেশ আছে। তো সেই হিসাবে কিন্তু আয়তনের নিরিখে সপ্তম স্থানে অবস্থিত হচ্ছে ভারত। বলা হচ্ছে বিশ্বের মোট যে ভৌগোলিক এলাকা, বিশ্বের যে টোটাল ভৌগোলিক এলাকাটাকে যদি আমরা 100% ধরি, সেটার 2.4 কত 2.4% ভারতে রয়েছে। অর্থাৎ পুরো ভৌগোলিক এলাকার 2.4% এলাকা কিন্তু ভারত দখল করে আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কিন্তু প্রশ্ন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসেছে যে ভারত কতটা তোমার হচ্ছে স্থান জুড়ে আছে। এবারে দেখো,
বর্তমান বলা হচ্ছে ভারতে 28টি রাজ্য আছে। কয়টি রাজ্য? এই যে পুরো ভারতকে 28টি রাজ্যে কিন্তু ভাগ করা হয় এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল ইউনিয়ন টেরিটরিতে ভাগ করা হয়ে থাকে। স্প্যাম করো না পারভেজ, তোমাকে কিন্তু স্প্যাম করলে কিন্তু আমার যিনি মডারেটর আছেন তিনি কিন্তু ব্লক করে দেবে, ঠিক আছে? তো একটা জিনিস নিয়ে আমি যখন উত্তর করছি না, বুঝতে পারছো তোমাকে আমি ইগনোর করছি, তাহলে কেন স্প্যাম করছো? ওটা তো আমি বলতে পারবো না। ধ্যান দেখো, বলা হচ্ছে ভারত, এই সমগ্র ভারতের পরিচালনা করার জন্য একটা রাজধানী অঞ্চল আছে, যেটা হচ্ছে দিল্লি। দিল্লি তাহলে কি? ভারতের রাজধানী। একদমই বেসিক জিনিস, ক্লাস তোমার হচ্ছে নার্সারির স্ট্যান্ডার্ডে পড়ানো হয়ে থাকে এই বিষয়টা। এবারে দেখো তারপরের তথ্যে আসি। 1947 সাল, ভারত 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশদের থেকে স্বাধীনতা পেয়েছিল। ব্রিটিশদের থেকে স্বাধীনতা পাওয়ার পরে ভারতে ছোট বড় অনেকগুলো প্রদেশ ছিল। কতগুলি? ছোট বড় প্রদেশ ছিল, অনেকগুলি ছোট বড় প্রদেশ ছিল। বলা হয় 500টিরও বেশি, কিন্তু 500 প্লাস কিন্তু এই ছোট বড় প্রদেশ ছিল, যেই প্রদেশগুলোকে অন্যান্য কিন্তু বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা হতো সেগুলো। তো সেই 1947 সালে ছোট বড় অনেকগুলো প্রদেশ ছিল, সেগুলোকে পুনর্গঠন করার জন্য একটা কমিশন গঠন করা হয়, যেটাকে বলা হয় রাজ্য পুনর্গঠন কমিশন। সেটা কবে গঠিত হয়েছিল? 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশনটা গঠিত হয়েছিল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাজ্য পুনর্গঠন কমিশনটা কবে গঠিত হয়? 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিটি গঠিত হয়েছিল। এটা পরীক্ষায় খুবই এসে থাকে। স্লোলি করার, আমি স্লোলি তো করছি, আরো স্লো করব। ওকে, তো রাজ্য পুনর্গঠন কমিশন দেন হচ্ছে, বলা হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশে 1956 সালে প্রধানত ভাষা, প্রশাসনিক সুবিধার্থে এবং সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিকল্পনার ভিত্তিতে সমগ্র ভারতকে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। এই যে রাজ্য পুনর্গঠন কমিশনটা ছিল, সেটা প্রধানত রাজ্যকে পুনর্গঠন, এই যে এতগুলো প্রদেশ ছিল সেগুলোকে একত্রিতকরণ করা বা প্রশাসনিক কার্যালোচনা বা প্রশাসনিক কার্য তোমার হচ্ছে হ্যাঁ প্রশাসনিক কার্য তোমার পরিচালনা করার জন্য কতগুলি প্রদেশে সেটাকে বিভক্ত করা হয়। এক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের তৎকালীন তোমার বলা যায় তৎকালীন ছিলেন উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। তো এই রাজ্য পুনর্গঠন কমিশন কবে তার রাজ্য ভাগ করেছিল? 1956-এ ভারত কিন্তু প্রথম রাজ্য তৈরি হয়েছিল, সেটা হচ্ছে প্রথমে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। আশা করি বুঝতে পেরেছো। পরের তাহলে আমি স্লাইডে যেতে পারি। বুঝতে না পারলে তোমরা বলবে, আমি কিন্তু আবার এখানে তোমাদের সেটা করিয়ে দেব বা সেটা কিন্তু বলে দেবো। যেটা বুঝতে পারবে না সেখানে বলবে, আমি সেখানে কিন্তু তোমাদের বলে দেব, ঠিক আছে? ওকে, ক্লিয়ার। দেন আমি তাহলে পরেরটায় আসি, যেটা হচ্ছে রিমোটটা কাজ করছে না, যাই হোক। নেক্সট হচ্ছে কয়েকটি রাজ্য। এই যে বলছিলাম 1956 সালে তোমার হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন, তার হচ্ছে তোমার রাজ্য পুনর্গঠন কমিশনের যে সুপারিশে 1953 সুপারিশে তোমার 1956-এ এসে কতগুলি রাজ্য গঠন হয়। তার পরবর্তীতে আমরা যদি জানি এখন বর্তমানে কিন্তু 28টি রাজ্য আছে। এই 28টি রাজ্য কিন্তু একদিনে হয়নি। 28টি রাজ্য কিন্তু বিভিন্ন তোমার হচ্ছে স্টেপ বাই স্টেপ বিভিন্ন সালে বিভিন্ন তোমার হচ্ছে কমিশনের সুপারিশে বিভিন্ন কিন্তু তোমার সংবিধান সংস্করণের মাধ্যমে এগুলো কিন্তু হয়েছিল। তো সেটা আমরা একটু দেখি কবে কোন রাজ্য গঠিত হয়েছিল। প্রথমে আমরা দেখব যেটা 1957 অসম রাজ্য থেকে উত্তর পূর্বাঞ্চল সীমান্ত নেফা গঠিত হয়। উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি যেটাকে বলা হয়, সেটা গঠিত হয়েছিল কবে? 1957 1956 সালে যে তোমার হচ্ছে হয়েছিল, তার ঠিক পরের বছর এসেছিল তোমার যেটা, সেটা হচ্ছে অসম রাজ্য থেকে নেফা গঠিত হয়। দেন হচ্ছে পরেরটা হচ্ছে 1960 মুম্বাই থেকে গুজরাট রাজ্য গঠিত হয়। যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলোই কিন্তু আমি তোমাদের এখানে লিখে রেখেছি বা সেগুলোই কিন্তু এখানে তোমাদের দিয়ে রেখেছি। বলা হচ্ছে 1960 সালে এসে গুজরাট যে রাজ্য, বর্তমান গুজরাট রাজ্য, তার উৎপত্তি হয় এবং সেটা মুম্বাই, তৎকালীন সময়ে এটার নাম ছিল বোম্বে। বোম্বে থেকে ভেঙে কিন্তু গুজরাট রাজ্য গঠিত হয়েছিল। খাতায় তোলার সময়টা দিন,
এইভাবে খাতায় তুলতে গেলে তাহলে তো আমার 1 ঘন্টার ক্লাস করে দিতে হবে 30। আমি অনেকগুলো তথ্য রেখেছি তো, বা 30 মিনিটে এই ক্লাসটা আমার যদি কভার করতে হয় একটু স্পিডে বলতেই হবে। তো তুমি এটা পরবর্তী সময়ে যখন ক্লাসটা হয়ে যাবে যদি সময় পাও তখন একটু যেগুলো লিখতে পারবে না তখন কিন্তু এটা তোমার খাতায় নোট করে নিতে পারো। রিয়াজ বলছে নেফা কোন রাজ্যের নাম। আসছি, তোমার প্রশ্ন সবকিছুর উত্তর আমি এখানে রেখেছি, ঠিক আছে। স্লোলে ক্লাস করাবেন, অবশ্যই স্লো ক্লাস করাচ্ছি, এর থেকে স্লো আর কত স্লো যাবো বলো। এবার নেক্সট দেখো, পরেরটা হচ্ছে পুদুচেরি। পুদুচেরি আমরা জানি পুদুচেরিতে কিন্তু তোমার হচ্ছে কাদের উপনিবেশ ছিল বলো। পুদুচেরিতে উপনিবেশ ছিল ফরাসিদের, যেটার পূর্ব নাম ছিল পন্ডিচেরি। সেই পন্ডিচেরি এবং গোয়াও কিন্তু একটা ছিল পর্তুগিজদের তোমার উপনিবেশ। সেই গোয়া এবং পুদুচেরিকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় 1961 সালে। তাহলে গোয়া একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল, তখন কিন্তু সেটা তোমার রাজ্যে পরিণত হয়নি, কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। নেক্সট দেখো, যেটা বলা হচ্ছে নাগাল্যান্ড পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল কবে? 1963, 1960 এসে নাগাল্যান্ড যে বর্তমান রাজ্যটা আছে সেটা কিন্তু তোমার পেয়েছিল পূর্ণ রাজ্যের মর্যাদা। পরেরটা হচ্ছে 1966 সালে পাঞ্জাব হরিয়ানা রাজ্য চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। পাঞ্জাব একটা বড় প্রদেশ ছিল, সেটা 1966 সালে বিভক্ত হয়ে হরিয়ানা এবং চণ্ডীগড় নামে একটা কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। আমরা জানি এই তিনটিরই কিন্তু একটা তোমার কমন রাজধানী দেওয়া হয়েছিল, যেটার কমন রাজধানী ছিল এই চণ্ডীগড়। তাহলে পাঞ্জাবের রাজধানী কি? চণ্ডীগড়। হরিয়ানার রাজধানী কি? চণ্ডীগড়। এবং চণ্ডীগড় একটা কেন্দ্রশাসিত অঞ্চল নিজে, তারও কিন্তু রাজধানী হচ্ছে তোমার চণ্ডীগড়, ঠিক আছে। তো সঠিক উত্তর এখানে কি হবে? 1966 সালে এই রাজ্যগুলি কিন্তু বা এই অঞ্চলগুলি গঠিত হয়। নেক্সট হচ্ছে যেটা নেফা। এই যে নেফা বলছিলেন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, তার নাম কি? তার নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। বর্তমান অরুণাচল প্রদেশে পরিণত হয়েছিল নেফা কবে? 1970-এ নেফা অরুণাচল প্রদেশে পরিণত হয়। এই প্রশ্নটি কিন্তু খুবই 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 পরীক্ষায় আসে। নেফা কবে গঠিত তোমার পরিণত হয়েছিল অরুণাচল প্রদেশে, আরেকটা এই যে নেফাটা কবে গঠিত হয়, এই দুটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা মনে রাখবে, নেফা কিন্তু বর্তমানে অরুণাচল প্রদেশ রাজ্য। অরুণাচল প্রদেশ রাজ্য যেটা হচ্ছে তোমার দ্রাঘিমার নিরিখে সবচেয়ে পূর্বতম রাজ্য ভারতের। আমি এতগুলো তথ্য রেখেছি, এরপরেও আরো অনেকগুলি আছে। তারপরে কিন্তু আবার তোমরা পাবে এমসিকিউ, ঠিক আছে। এরপরে 20টি কিন্তু এমসিকিউ আছে, সেগুলোতেও কিন্তু আমরা চলে যাব। নেক্সট দেখো, নেফাটা কি রাজ্য? ওই তো বললাম নেফাটা অরুণাচল প্রদেশ। বর্তমানে যে অরুণাচল প্রদেশ রাজ্য সেটাই বর্তমানে নেফা, ঠিক আছে। স্যার আগে কি পুরোটাই আসাম ছিল? একদমই, আগে পুরোটা আসাম ছিল। এই যে আসাম রাজ্য, সেটা থেকে ভেঙে প্রথমে নেফা তৈরি হয়, দেন তারপর নেফা থেকে অরুণাচল প্রদেশ। নেক্সট দেখো, এমসিকিউ রাখবেন অবশ্যই, 20টি মতো এমসিকিউ রেখেছি তোমাদের জন্য। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে 1971 সালে হিমাচল প্রদেশ, যে বর্তমান আমাদের রাজ্য হিমাচল প্রদেশ, সেটা কিন্তু গঠিত হয়েছিল। নেফার ফুল ফর্ম কি? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। নেফার ফুল ফর্ম হচ্ছে নর্থ ইস্ট, অর্থাৎ উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি হচ্ছে নেফার ফুল ফর্ম। পরেরটা দেখো, সিকিম রাজ্য। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুবই আসে। সিকিম রাজ্যটা কবে গঠিত হয়? 1975 সালে বলা হচ্ছে সিকিম রাজ্য। সিকিম কিন্তু একটা স্বাধীন প্রদেশ ছিল, সিকিম কিন্তু একটা স্বাধীন রাজ্য ছিল। সেই সিকিম রাজ্যটা তোমার হচ্ছে গঠিত হয় 1975 সালে এসে। এবং সিকিম রাজ্যটা মনে রাখবে ভারতের 22তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। তৎকালীন সময়ে 22তম রাজ্য যেটা গঠিত হয়েছিল সেটা 1975 সালে সিকিম রাজ্য। এটাও কিন্তু খুবই পরীক্ষায় আসে যে সিকিম রাজ্য ভারতের কততম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। স্যার পিডিএফ পাবো সব কটা, পুরো ব্যাচে যে কটা ক্লাস হবে, যে ক্লাসই হোক সব কটার কিন্তু তুমি পিডিএফ পাবে, ঠিক আছে। শুধু ক্লাস নয়, তোমার যদি কোনো নোটিফিকেশনও এসে এখানে বলা হয় সেটারও কিন্তু তোমরা পিডিএফ পাবে সবকিছুর। এটা নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি ক্লাসে মন দাও, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, পরে আরো কিছু তথ্য আছে। প্রথম তথ্য যেটা, সেটা বলা হচ্ছে গোয়া। এটাও খুবই পরীক্ষায় আসে। গোয়া এটা হচ্ছে সবচেয়ে ছোট রাজ্য ভারতের। গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল 1986
7-এ কিন্তু পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। দেন হচ্ছে এই 2000 সালটা খুবই গুরুত্বপূর্ণ। 2000 সালে 3টি রাজ্য গঠিত হয়। ডব্লিউবিসিএস এ প্রশ্ন এসেছে পরীক্ষায় যে মধ্যপ্রদেশ রাজ্য থেকে কোন রাজ্যটি গঠিত হয়, বা ছত্তিশগড় রাজ্যটির উৎপত্তি লাভ করেছে কোন রাজ্য থেকে। তো মনে রাখবে 2000 সালে 3টি রাজ্য গঠন হয়। একটা হচ্ছে ছত্তিশগড় রাজ্য, আরেকটা হচ্ছে উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চল রাজ্য, এবং আরেকটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য, আমাদের প্রতিবেশী রাজ্য। তো এর মধ্যে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ যে রাজ্য সেটা থেকে উত্তরাখণ্ড, এবং বিহার রাজ্য থেকে ঝাড়খণ্ড রাজ্যের কিন্তু উৎপত্তি হয়েছে। তারপরে দেখো সর্বশেষ 2014 সালে এসে নবীনতম রাজ্য হিসাবে তেলেঙ্গানা রাজ্যের উৎপত্তি হয়েছে। এটা সকলেই জানো, এটা তোমাদের বিশেষ করে বলতে হবে না। অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা নবীনতম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ পায়। নেক্সট হচ্ছে দেখো পরবর্তী যেটা, সেটা হচ্ছে 2019 সালে জম্মু কাশ্মীর ও লাদাখ। জম্মু কাশ্মীর একটা রাজ্য ছিল, তোমরা জানো। জম্মু কাশ্মীর রাজ্যটাকে সেটাকে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। তার সঙ্গে কিন্তু লাদাখকেও কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। লাদাখ কিন্তু এই জম্মু ও কাশ্মীরের অন্তর্গত একটা অঞ্চল ছিল। এই দুটিকে পরবর্তীতে কেন্দ্রশাসিত অঞ্চল, দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে আলাদা আলাদা অঞ্চলে পরিণত করা হয়। কি বলছো, আয়ু স্পিড হয়ে যাচ্ছে, আর কত স্লো বলবো? এরপরে আরো কত কিছু আছে, তাহলে তো আমার সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করতে হবে। স্যার এগুলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে না, জিওগ্রাফি তো তোমার তো পড়তেই হবে। জিওগ্রাফি হোক বা স্ট্যাটিক জিকে, পড়তে তো তোমাকে হবে নাকি। নেক্সট দেখো পরেরটা হচ্ছে 2020 সালে, সর্বশেষ 2020 সালে যে রাজ্যের নিয়ে যে কাটাছেড়া, সেটা কিন্তু 2020 সালে সর্বশেষ করা হয়েছিল। যেটা বলা হচ্ছে 2020 সালে দাদরা নগর হাভেলি, দমন ও দিউ, এই দুটি একটা সময় পর্যন্ত কিন্তু আলাদা 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 কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, কিন্তু বর্তমানে এইগুলিকে একত্রিত করা হয়েছে। দাদরা নগর হাভেলি এবং দমন দিউ এগুলি বর্তমানে কিন্তু একটাই কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে, যেটা হচ্ছে তোমার 2020 সালে। এবারে দেখো পরবর্তী আবারও একটা ম্যাপ রেখেছি এখানে। ম্যাপটা দেখো, ম্যাপের দিকে খেয়াল করো এবং তথ্যগুলো তার সঙ্গে মেলাও। বলা হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। একদমই ছোট বাচ্চার মতো প্রশ্ন। বলা হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য কি, সেটা হচ্ছে এই যে রাজস্থান রাজ্যটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য এটা কিন্তু। তাহলে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি, সেটা হচ্ছে রাজস্থান রাজ্য। নেক্সট হচ্ছে স্যার জুম করুন, এই ফোনটাকে এরকম আড়ে ধরো, কমেন্ট করতে হবে না এখন, ফোনটাকে এইভাবে আড়ে ল্যান্ডস্কেপ করে নাও, তাহলে দেখতে পাবে, ঠিক আছে। হ্যাঁ সকলে নতুন তো, অ্যাপের ফিচার সম্বন্ধে অনেকে একদমই নতুন, তারা কিছু বুঝতেই পারছে না আমি যেটা বলছি। এবারে দেখো, আরে সবকিছু রেখেছি, ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, দেন তোমার যদি কোনো প্রবলেম থাকে সেটা বলো, ঠিক আছে। আমি প্রথম থেকেই বলছি তো যে সবকিছু তোমাদের জন্য রেখেছি, কেন্দ্রশাসিত অঞ্চল, তার রাজ্যপালকে, তার তোমার হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রীকে, সবকিছু আছে। নেক্সট দেখো বলা হচ্ছে ক্ষুদ্রতম রাজ্য। এটা কি ক্ষুদ্রতম রাজ্য? এই যে এখানে অবস্থিত ছোট্ট একটা রাজ্য কর্ণাটক এবং মহারাষ্ট্রের মাঝে অবস্থিত গোয়া, যেটা কিন্তু পর্তুগিজ যারা ছিল সেই পর্তুগিজদের একটা তোমার অঞ্চল বা পর্তুগিজদের একটা বাণিজ্য কেন্দ্র ছিল। সেই পর্তুগিজদের বাণিজ্য কেন্দ্র গোয়া, সেখানেই কিন্তু বর্তমানে একটা রাজ্য আছে, যেটা ভারতের সবচেয়ে ছোট রাজ্য। পরেরটা দেখো বলা হচ্ছে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। এই যে লাদাখ, এই লাদাখ অঞ্চলটা দেখতে পাচ্ছ সবুজ রঙের উপরে, এই লাদাখ অঞ্চলটা হচ্ছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউটি। ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল বলা হচ্ছে এই যে ভারত মহাসাগরের ছোট্ট ছোট্ট দ্বীপ অবস্থিত এখানে, যেগুলোকে বলা হয়ে থাকে তোমার লাক্ষাদ্বীপ। এখানে 36টি মতো প্রবাল দ্বীপ নিয়ে কিন্তু গড়ে উঠেছে এই তোমার লাক্ষাদ্বীপ। সেই লাক্ষাদ্বীপ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। দেন হচ্ছে সবচেয়ে জনবহুল রাজ্য বলা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য। উত্তরপ্রদেশ যে রাজ্য সেটা কিন্তু সবচেয়ে জনবহুল রাজ্য এবং সবচেয়ে জনবিরল রাজ্য। এই যে পশ্চিমবঙ্গের ঠিক উপরে অবস্থিত সিকিম, এটা হচ্ছে সবচেয়ে জনবিরল, অর্থাৎ সবচেয়ে কম পরিমাণে মানুষ কিন্তু বসবাস করে কোন রাজ্যে, সেটা হচ্ছে এই সিকিম রাজ্যে। পরবর্তীটা দেখো বলা হচ্ছে নবীনতম রাজ্য। একটু আগে বলছিলাম 2014 সালে এই যে অন্ধ্রপ্রদেশ একটা সময় কিন্তু এই বৃহৎ রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ রাজ্য। বর্তমানে এই অন্ধ্রপ্রদেশটাকে স্প্লিট করে একটা রাজ্য
তেলেঙ্গানা এবং একটা অন্ধ্রপ্রদেশ রাজ্য, দুটি রাজ্য করা হয়েছে, বা একটা অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভেঙে আরেকটা নতুন রাজ্য তৈরি করা হয়েছে, সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে তেলেঙ্গানা। এবং বলা হচ্ছে দীর্ঘতম উপকূল রেখা, আমরা যদি দেখি উপকূল রেখা 9টি রাজ্যের কিন্তু উপকূল রেখা আছে, তার মধ্যে দীর্ঘতম উপকূল রেখা আছে এই গুজরাট রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা। তো এই তথ্যগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা খাতায় লিখে রাখবে। এগুলি যে পিডিএফ পাবে, পিডিএফটা দেখেই কিন্তু তোমরা খাতায় তুলবে, তাহলে কিন্তু এখান থেকে তোমরা প্রশ্ন উত্তর যদি আসে তাহলে করতে পারবে। পরের স্লাইডে আসা যাক, তাহলে কাজ হয় না কেন? ওকে, এবারে দেখো, এই যে তোমরা বলছিলে যে কতগুলি তোমার হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল আছে, কতগুলি রাজ্য আছে, কতগুলি তাদের তোমার রাজধানী আছে এবং তাদের রাজ্যপাল ইত্যাদি কিন্তু আমরা একটু জেনে রাখবো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি সবগুলো মুখে বলবো না, এগুলি তোমরা পিডিএফ পাওয়ার পরে তারপরে একটু দেখে নেবে, বা পিডিএফ পাওয়ার পরে সেগুলো কিন্তু তোমরা সেখান থেকে দেখবে। আমি যেগুলো পরীক্ষায় পড়তে পারে বা ইম্পর্টেন্ট সেগুলি কিন্তু তোমাদের বলার চেষ্টা করবো। এবারে দেখো, অন্ধ্রপ্রদেশ রাজ্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অন্ধ্রপ্রদেশ রাজ্যটা, এর রাজধানীটা পরীক্ষায় আসতে পারে। রাজধানী, বর্তমান রাজধানী কি? অমরাবতী হচ্ছে বর্তমান অন্ধ্রপ্রদেশের রাজধানী, ঠিক আছে। এই অন্ধ্রপ্রদেশ রাজ্যে তাহলে রাজধানী কি? অমরাবতী। কিন্তু সম্প্রতিকালে আমি একটা নিউজ পোর্টালে দেখছিলাম যে অমরাবতীর রাজধানীটা চেঞ্জ করা হবে, সেটা করা হবে তোমার হচ্ছে বিশাখাপত্তনম। সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের রাজধানী হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত যখন ক্লাসটা রেকর্ড বা যখন ক্লাসটা তোমাদের করাচ্ছি তখন কিন্তু এই অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? অমরাবতী, ঠিক আছে। দেখো, অন্ধ্রপ্রদেশ এই রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার নাম কি? ওয়াইএস জগনমোহন রেড্ডি এবং রাজ্যপাল আব্দুল নাজির। অরুণাচল প্রদেশ রাজ্য, এর রাজধানী হচ্ছে ইটানগর এবং পেমা খান্ডু হচ্ছে এখানকার মুখ্যমন্ত্রী। খুবই খুবই গুরুত্বপূর্ণ পেমা খান্ডুর নামটা, তো মনে রাখবে পেমা খান্ডু মুখ্যমন্ত্রী এবং কৈবাল্য ত্রিবিক্রম পাটনায়ক তিনি হচ্ছেন রাজ্যপাল। অসম রাজ্যের রাজধানী হচ্ছে দিসপুর, হিমন্ত বিশ্ব শর্মা তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, গোলাপচাঁদ কাঠারিয়া তিনি হচ্ছেন রাজ্যপাল। একদমই কিন্তু সেই সকাল থেকে খেটে কেটে 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 তোমাদের জন্য এই তোমার পিডিএফটা বা এই তোমার হচ্ছে পিপিটিটা বানিয়েছি, অনেকটা মেহনতের পিছনে গেছে। তো আশা করবো এখান থেকে তোমরা এটা ভালোভাবে পড়বে, তোমাদের পড়ার জন্য কিন্তু এটা করে এনেছি, এবং এখান থেকে যদি প্রশ্ন আসে যেন ভুল করে আসো না পরীক্ষায়, ঠিক আছে। নেক্সট দেখো, বিহার রাজ্য, বিহার রাজ্যের বর্তমান রাজধানী কি? পাটনা এবং বর্তমান মুখ্যমন্ত্রী কি? নীতিশ কুমার। নীতিশ কুমারই কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগে একটু নীতিশ কুমারকে নিয়ে তোমার হচ্ছে অনেক একটা তোমার কি বলে ওটা কন্ট্রোভার্সি হয়েছিল, কিন্তু নীতিশ কুমারই বর্তমানে কিন্তু মুখ্যমন্ত্রী এই বিহারের, এবং রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তিনি হচ্ছেন রাজ্যপাল। ছত্তিশগড়ের রাজধানী, ছত্তিশগড়টা স্টার দিয়ে রাখবো, কারণ ছত্তিশগড়ের সম্প্রতিকালেই এই কয়েকদিন আগে 5টি রাজ্যে তোমার হচ্ছে নির্বাচন হয়েছিল, সেই 5টি রাজ্যের নির্বাচনে তোমার এই ছত্তিশগড় রাজ্যটিও ছিল, এবং তার এই মুখ্যমন্ত্রীটি নবনির্বাচিত, সম্প্রতি নির্বাচিত হয়েছে, এই কারণে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বিষ্ণু দেও সাঁই তিনি কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী এবং ওখানকার রাজ্যপাল হচ্ছে বিশ্বভূষণ হরিচন্দন। গোয়ার রাজধানী পানাজি, প্রমোদ সাওয়ান্ত তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, PS শ্রীধরন পিল্লাই রাজ্যপাল। গুজরাটের হচ্ছে গান্ধীনগর, ভূপেন্দ্র ভাই প্যাটেল মুখ্যমন্ত্রী এবং আচার্য দেবভ্রাট তিনি হচ্ছেন রাজ্যপাল। হরিয়ানা রাজধানী বলছিলাম, হরিয়ানা, পাঞ্জাব এবং চণ্ডীগড় তাদের একটা কমন রাজধানী, যেটার নাম হচ্ছে তোমার কি? সেটার নাম হচ্ছে চণ্ডীগড়। এবং চণ্ডীগড়ের বর্তমান যিনি তোমার মুখ্যমন্ত্রী, হরিয়ানার যিনি মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে মনোহর লাল খট্টার, এবং বান্দারু দত্তাত্রেয়া তিনি হচ্ছেন রাজ্যপাল। হিমাচল প্রদেশের রাজধানী তেমনি সিমলা, সুখবিন্দর সিং সুকু নামটা মনে রাখো, ইম্পর্টেন্ট এটাও কিন্তু। তো সুখবিন্দর সিং সুকু তিনি হচ্ছেন ওখানকার মুখ্যমন্ত্রী, শিব প্রতাপ শুক্লা রাজ্যপাল। ঝাড়খণ্ডটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঝাড়খণ্ডেরও সম্প্রতিকালে কিন্তু তোমার মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে। এর আগে কিন্তু ওখানকার তোমার মুখ্যমন্ত্রী ছিলেন হেমন্ত শর্মা, তোমার হচ্ছে হেমন্ত সোরেন ছিল ওখানকার মুখ্যমন্ত্রী, এবং বর্তমানে এটা চেঞ্জ হয়ে কিন্তু হয়েছে কি? এটা চেঞ্জ হয়েছে চম্পাই সোরেন, ইনি হচ্ছেন নবনির্বাচিত বা কিন্তু নতুন নির্বাচিত হয়েছেন, এবং এখানকার সিপি রাধাকৃষ্ণন হচ্ছে রাজ্যপাল। আর কর্ণাটকের যেটা বেঙ্গালুরু, সিদ্ধারামাইয়া, ঠিক আগের বছর কিন্তু সিদ্ধারামাইয়া তিনি মুখ্যমন্ত্রী নিযুক্ত হন, এবং থাওয়ার চাঁদ গেহলট হচ্ছে এখানকার রাজ্যপাল। পরেরটা দেখো, পরের স্লাইডে বলা হচ্ছে কেরল। কেরল রাজ্য সবচেয়ে কিন্তু লিটারেসি রেট, সেখানে শিক্ষার হার কিন্তু সবচেয়ে বেশি কেরল রাজ্য, সেটা হচ্ছে তার রাজধানী তিরুবনন্তপুরম, তার রাজধানী
এবং পিনারাই বিজয়ন মুখ্যমন্ত্রী, আরিফ মোহাম্মদ খান রাজ্যপাল। মধ্যপ্রদেশে এটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রদেশেও কিন্তু ওই যে বলছিলাম নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু মধ্যপ্রদেশ সম্প্রতি সেখানকার কিন্তু মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে। তো সেখানকার বর্তমান যিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন তার নাম হচ্ছে মোহন যাদব। ইনি হচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ তার নামটা। এর আগে শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু ওখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু সম্প্রতি সেটা চেঞ্জ হয়ে কি হয়েছে, সেটা চেঞ্জ হয়ে হয়েছে মোহন যাদব। ক্লাসটি ভালো লাগছে তো তোমাদের? ভালো লেগে থাকলে বলবে, কত সুন্দর করে তোমাদের জন্য বানিয়েছি দেখো। এরকম প্রতিদিনই ক্লাস আসবে, খুবই সুন্দর ক্লাস আসবে। ওকে ওকে, দেন দেখো মঙ্গুভাই সি প্যাটেল বলা হচ্ছে এখানকার রাজ্যপাল। মণিপুর রাজ্যের রাজধানী কি? ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী। তো মণিপুরের রাজধানী কি? মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, এবং এন বীরেন সিং হচ্ছে ওখানকার মুখ্যমন্ত্রী, এবং অনুসুয়া উইকিয়ে তিনি হচ্ছেন ওখানকার রাজ্যপাল। এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখো, এইখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। অনুসুয়া উইকিয়ে কোন রাজ্যের রাজ্যপাল? মহারাষ্ট্রের মুম্বাই একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী এবং রমেশ বৈশ হচ্ছে রাজ্যপাল। মেঘালয়ের শিলং কনরাড কে সাংমা হচ্ছে ওখানকার মুখ্যমন্ত্রী, এবং ফাগু চৌহান হচ্ছে ওখানকার রাজ্যপাল। তাহলে ফাগু চৌহান কোথাকার রাজ্যপাল? পরীক্ষায় যদি প্রশ্ন আসে অ্যান্সার হবে কি? সেটা হবে তোমার কোথাকার রাজ্যপাল বলো? ফাগু চৌহান কোথাকার রাজ্যপাল? মেঘালয়ের। মিজোরামের আইজল, এটাও মনে রাখো সম্প্রতি নবনির্বাচিত পু লালদুহোমা তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী হয়েছেন মিজোরামের সম্প্রতি, এটাও স্টার দিয়ে রাখবো, গুরুত্বপূর্ণ। এবং কে হরিবাবু রাজ্যপাল। নাগাল্যান্ডের হচ্ছে কোহিমা, নেফিউ রিও হচ্ছে ওখানকার মুখ্যমন্ত্রী, লা গণেশান হচ্ছে রাজ্যপাল। ওড়িশার এটা একটা দিক থেকে গুরুত্বপূর্ণ ওড়িশা, কারণ ওড়িশার রাজধানী ভুবনেশ্বর, নবীন পট্টনায়ক হচ্ছে ওখানকার মুখ্যমন্ত্রী, এবং রঘুবর দাস ইনি হচ্ছেন নবনির্বাচন হয়েছেন, বা তিনি হচ্ছেন কিন্তু সম্প্রতি নিযুক্ত হয়েছেন এই রাজ্যপাল পদে। এই রাজ্যপাল সম্প্রতি যিনি নিযুক্ত হয়েছেন সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, তার মধ্যে সবচেয়ে লেটেস্ট যে রাজ্যপালটা নিযুক্ত হয়েছেন সেটার নাম হচ্ছে কি? সেটার নাম হচ্ছে রঘুবর দাস। ঠিক আছে, রঘুবর দাসটার নাম খুবই কিন্তু মনে রাখো। ওকে, পরেরটা দেখো রাজস্থান। পাঞ্জাব রাজ্যটা বাদ গেল। পাঞ্জাব রাজ্যের ভগবন্ত মান হচ্ছে মুখ্যমন্ত্রী এবং বানোয়ারিলাল পুরোহিত রাজ্যপাল। রাজস্থান রাজ্যটা মনে রাখো, রাজস্থানের হচ্ছে রাজধানী জয়পুর, এবং ভজনলাল শর্মা হচ্ছে ওখানকার মুখ্যমন্ত্রী, আর কলরাজ মিশ্র হচ্ছে রাজ্যপাল। সিকিমের কি? সিকিমের ঠিক ক্ষেত্রে প্রেম সিং তামাং তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, এবং লক্ষণ আচার্য হচ্ছে ওখানকার রাজ্যপাল। পরেরটা দেখো, পরের স্লাইডে আরো অনেকগুলি রাজ্য আছে, এখনো কিন্তু 6টি রাজ্য এখানে বাদ গেল। 6টি রাজ্য কি কি? তামিলনাড়ু। তামিলনাড়ুর রাজধানী কি? সেটা হচ্ছে চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী। রাজধানীগুলো আশা করব তোমাদের ভুল হবে না, রাজধানীগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়, এবং রাজধানীগুলো মুখস্থ তোমাদের করা উচিত। আর মুখ্যমন্ত্রী রাজ্যপালগুলো মুখস্থ থাকে না, এগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করতে হয়। যত প্র্যাকটিস করবে বা যত এগুলো নিয়ে ঘাটাঘাটি করবে, যত কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে, তত কিন্তু তোমরা এগুলো মনে রাখতে পারবে। আমি তো বলছি না যে এগুলো পড়লেই তুমি মনে রাখবে, এগুলো আমার একমাত্র পড়ে আনার উদ্দেশ্য ছিল এটা তোমাদের দিয়ে দেওয়ার, যারে এটা নিয়ে তোমরা কিন্তু একবার পড়তে পারো, বা এটা নিয়ে তোমরা কাছে রাখতে পারো, যখন পরীক্ষা হবে পরীক্ষার আগে একবার দেখে যেতে পারো, এই কারণেই এত সুন্দরভাবে তোমাদের জন্য করে আনা। ঠিক আছে, তো তেলেঙ্গানার রাজধানী কি? তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি তিনি সম্প্রতি নির্বাচিত হয়েছেন। তো এ রেবন্ত রেড্ডির নামটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি সম্প্রতি নির্বাচিত হয়েছেন। এবং তামিলিসাই সৌন্দররাজন তিনি হচ্ছেন রাজ্যপাল এখানকার। ত্রিপুরার ক্ষেত্রেও আগরতলা রাজধানী। নর্থ ইস্টের যে সমস্ত রাজ্যগুলি আছে না, যে 7টি তোমার নর্থ ইস্টের রাজ্য আছে, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, দেন হচ্ছে তোমার নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এই সমস্ত রাজ্যগুলির রাজধানী থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। অন্যান্য রাজ্যের আসবে কিনা বলতে পারবো না, তবে নর্থ ইস্টের রাজ্যগুলো থেকে কিন্তু যদি রাজধানী থেকে প্রশ্ন দিয়ে থাকে তাহলে নর্থ ইস্টের রাজ্য থেকে কিন্তু দেবে আমার মনে হয়। এবারে দেখো ত্রিপুরার আগরতলা মুখ্যমন্ত্রী বলা হচ্ছে মানিক সাহা, এবং ইন্দ্রসেন রেড্ডি হচ্ছে ওখানকার রাজ্যপাল। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী এবং আনন্দবেন প্যাটেল তিনি হচ্ছেন রাজ্যপাল। উত্তরাখণ্ডের দেরাদুন পুষ্কর সিং ধোমি হচ্ছে ওখানকার মুখ্যমন্ত্রী। পরীক্ষায় এই প্রশ্নটি কিন্তু এসেছে, আমি দেখেছি এসএসসি সিএইচএসএল এর যে পরীক্ষা হয়েছে সেখানে এই পুষ্কর সিং ধোমি কোথাকার তিনি মুখ্যমন্ত্রী, এটা পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, গুরমিত সিং হচ্ছে ওখানকার রাজ্যপাল। আর সর্বশেষ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য, এটা তোমরা সকলেই জানো, কলকাতা এবং
মমতা ব্যানার্জি এখানকার মুখ্যমন্ত্রী এবং সিভি আনন্দ বর্তমান রাজ্যপাল পশ্চিমবঙ্গের। ওকে, পরেরটা দেখো। এবারে আমরা কিছু আসবো গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর এবং প্রশাসক সম্পর্কে। তার আগে বলে রাখি আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে, কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলি আছে? 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। সেই 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে আমাদের যেমন রাজ্যের ক্ষেত্রে প্রশাসনিক কার্য চালিয়ে থাকে কারা? রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। তেমনি কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে থাকে লেফটেন্যান্ট গভর্নর বা প্রশাসক। তো লেফটেন্যান্ট গভর্নর বা প্রশাসক কারা এবং তাদের রাজধানী কি, এগুলি একটু জেনে রাখবো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এটার রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার, এবং দেবেন্দ্র কুমার যোশী হচ্ছে এখানকার বর্তমান গভর্নর জেনারেল বা প্রশাসক। দেন হচ্ছে দাদরা নগর হাভেলি, দমন ও দিউ। এটা বলছিলাম 2020 সালে এগুলোকে একত্রিত করা হয়েছে। দাদরা নগর হাভেলি এবং দমন দিউ এগুলি আলাদা ছিল, পরবর্তীতে এগুলোকে একত্রীকরণ করা হয় এবং দমনকে এখানকার একটা কমন রাজধানী হিসাবে বেছে নেওয়া হয়। তাহলে এগুলির রাজধানী কি? দাদরা নগর হাভেলি দমন দিউয়ের রাজধানী হচ্ছে দমন, এবং এখানকার যিনি গভর্নর জেনারেল বা লেফটেন্যান্ট গভর্নর তার নাম প্রফুল্ল প্যাটেল। চণ্ডীগড়ের ক্ষেত্রে চণ্ডীগড় এবং বানোয়ারিলাল পুরোহিত এখানকার গভর্নর বা লেফটেন্যান্ট গভর্নর, এবং দিল্লির ক্ষেত্রে বিনয় কুমার সাক্সেনা। এটা মনে রাখো দিল্লির কে, দিল্লিরটা পরীক্ষায় আসার খুবই চান্স থাকে। দিল্লি, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, এই তিনটি এর মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিল্লির ক্ষেত্রে বিনয় কুমার সাক্সেনা, জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর মনোজ সিনহা, আর লাদাখের কি লেফটেন্যান্ট বিডি মিশ্র। এটা কিন্তু খুবই পরীক্ষায় আসে, বিডি মিশ্রটা বা বিডি মিশ্র কোথাকার লেফটেন্যান্ট গভর্নর, এটা পরীক্ষায় আসার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং লাক্ষাদ্বীপের ক্ষেত্রে কাভারাত্তি এবং প্রফুল্ল প্যাটেল এখানকার হচ্ছে গভর্নর বা প্রশাসক, লেফটেন্যান্ট গভর্নর। আরেকটি হচ্ছে পুদুচেরি, এর ক্ষেত্রে তামিলিসাই সুন্দররাজন এটার দায়িত্বে আছেন, ঠিক আছে। আশা করবো এবারে এই পর্যন্ত যত কিছু করিয়েছে তোমাদের এগুলো তোমরা বুঝতে পেরেছো, বা এর থেকে যদি প্রশ্ন আসে তোমরা করতে পারবে প্রশ্ন। এগুলো শুধুমাত্র মানে চোখের কন্ট্যাক্টে দেখে নাও একবার, দেখে নেওয়ার পরে এগুলো থেকে প্রশ্ন যদি আসে, ধরো তোমার এটা মনে নেই, নামটা মনে নেই, বানোয়ারিলাল পুরোহিতের নামটা ধরো মনে নেই, তিনি কোথাকার গভর্নর বা লেফটেন্যান্ট গভর্নর, কিন্তু অপশানে ধরো থাকলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, চণ্ডীগড় বা জম্মু ও কাশ্মীর, ধরো অপশানে যখন থাকবে তখন যেন দেখে এটা তোমরা উত্তর করতে পারো। একদমই মনে না থাকলেও অপশন থাকলে তখন যেন এটা মনে আসে, এমন ভাবে তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এবারে দেখো আমরা কিছু প্রশ্ন উত্তর করব। প্রথম প্রশ্ন উত্তরটা দেখো, একটু আগেই এটা করিয়েছি তোমাদের, ওখানে যে পড়ালাম এই পড়ানোর উপর থেকে যদি তোমরা উত্তর করতে পারো তাহলে দেখবো কে কেমন উত্তর করতে পারো বা কার কতটা তোমার ব্রেনতে এটা ছাপ ফেললো। প্রথমে হচ্ছে বিষ্ণুদেব সাঁই সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? অ্যান্সারটি কি হবে? এই তো বলছিলাম সম্প্রতি কয়েকটি রাজ্যে তোমার হচ্ছে বিভিন্ন মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছে, তার মধ্যে বিষ্ণুদেব সাঁই, মোহন যাদব, দেন হচ্ছে তোমার ভজনলাল শর্মা, তারা কিন্তু নিযুক্ত হয়েছেন, অনুমলাই রেড্ডি, তাই তো রবন্ত রেড্ডি, তারা যুক্ত হয়েছেন। তো তাদের মধ্যে এর মধ্যে সঠিক উত্তর হবে কে যুক্ত হয়েছেন সম্প্রতি? এর মধ্যে হচ্ছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে বিষ্ণুদেব সাঁই তিনি নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, যেটা ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয় বা ভাষাভিত্তিক রাজ্য কোনটি এর মধ্যে? বলো, এটাও কিন্তু পরীক্ষায় আসে প্রশ্ন, ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য কোনটি ছিল? তো 1953 সালে আমাদের ফেরত যেতে হবে। 1953 সালে একজন ব্যক্তির নাম আমরা এখানে পড়বো, যার নাম হচ্ছে পত্তি শ্রীরামালু। তো পত্তি শ্রীরামালু তিনি একজন ব্যক্তি ছিলেন, তিনি একজন তামিল ব্যক্তি ছিলেন, না সরি তেলেগু ব্যক্তি ছিলেন। তিনি তেলেগু ভাষাভাষীদের নিয়ে ভাষার ভিত্তিতে একটা রাজ্য গঠনের দাবি তোলেন। তার জন্য তিনি আমরণ অনশন করেন, এবং আমরণ অনশন করার পরে তারপরেই কিন্তু গঠিত হয়েছিল একটা রাজ্য, যেই রাজ্যটির আমরা বলে থাকি কি রাজ্য বর্তমানে? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য। তাহলে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা কবে গঠিত হয়? সেটা হবে 1953-তে গঠিত হয়েছিল, এবং 1 অক্টোবর, ঠিক আছে, 1 অক্টোবর 1953-তে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। নেক্সট হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে? অরুণাচল প্রদেশ রাজ্য আমাদের ঠিক প্রতিবেশী রাজ্য, পশ্চিমবঙ্গের উপরে অবস্থিত বললাম। তো এই ওটা সিকিম রাজ্য। অরুণাচল প্রদেশ রাজ্য যেটা হচ্ছে তোমার দ্রাঘিমার নিরিখে সবচেয়ে পূর্বতম রাজ্য, তাই তো। এই অরুণাচল প্রদেশ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে? অ্যান্সার হবে এখানে পেমা
খণ্ড, একদমই প্রথম প্রশ্নে পড়িয়েছিলাম। নেক্সট হচ্ছে জম্মু ও কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত করা হয় কবে? জম্মু কাশ্মীর ও লাদাখ কবে গঠিত হয়েছিল বলো? জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এই দুটি, জম্মু ও কাশ্মীর একটা কিন্তু স্টেট ছিল, সেই স্টেটটাকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। সেটা কবে? অ্যান্সার হবে 2019 সালে। বাহ, সকলেই তো ভালো অ্যান্সার করছে দেখতে পাচ্ছি, খুবই ভালো। নেক্সট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে 1956 সালে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী কয়টি রাজ্য গঠিত হয়? 1956 সালে যে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল তার ভিত্তিতে কয়টি রাজ্য গঠিত হয়েছিল? অ্যান্সারটা কি হবে? বলো, কয়টি রাজ্য গঠিত হয়? সেটা হচ্ছে 14টি রাজ্য গঠিত হয়। পরবর্তী প্রশ্ন যেটা, হরিয়ানা রাজ্যের রাজধানী হলো কি? হরিয়ানা যে রাজ্যটা আছে সেটার বর্তমান রাজধানী কি? সকলে অ্যান্সার করছে দেখতে পাচ্ছি। ইন্দ্রাণী দে, বিশ্বজিৎ রয়, প্রীতম, সুজয়, অনিল, খুবই ভালো, অমিত। সো দেখ, তো হরিয়ানা রাজ্যের রাজধানীটা কি? সেটা হবে চণ্ডীগড় রাজ্য। আমি খুবই খুশি, সকলে অ্যান্সার করছে, ভালো অ্যান্সার করছে। নেক্সট হচ্ছে, ভারতে বর্তমানে মোট কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে? কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে ভারতে বর্তমানে মোট? যদি আমরা গোনা শুরু করি, প্রথমেই বলছিলাম যেটা হচ্ছে লাদাখ, তারপরে হচ্ছে তোমার জম্মু ও কাশ্মীর, দেন দিল্লি, চণ্ডীগড়, পুদুচেরি, দেন হচ্ছে দাদরা দমন দিউ নগর হাভেলি এবং লাক্ষাদ্বীপ, আরেকটি হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। অর্থাৎ ভারতে বর্তমানে 8টি কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল আছে এবং 28টি রাজ্য আছে। নেক্সট হচ্ছে মিজোরামের রাজধানী হলো কি? মিজোরাম যে রাজধানী সেটা মিজোরামের রাজধানী কি বলো সকলে? এই যে বলছিলাম কোহিমা, কোহিমা কিসের রাজধানী? কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী। নাগাল্যান্ডের রাজধানী কি তাহলে? কোহিমা। পরীক্ষায় প্রশ্ন আসলে কিন্তু এই নর্থ ইস্ট থেকেই আসবে, ঠিক আছে। আরেকটি থাকে দিসপুর, কোথাকার রাজধানী বলো? দিসপুর হচ্ছে অসমের রাজধানী এবং আগরতলা হচ্ছে ত্রিপুরার রাজধানী। ত্রিপুরা রাজধানী হচ্ছে আগরতলা এবং আইজল হচ্ছে এখানে রাজধানী মিজোরামের। নেক্সট হচ্ছে লাদাখের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হলেন কে? লাদাখ, তার বর্তমান লেফটেন্যান্ট গভর্নর এর দায়িত্বে কে আছেন? ডিকে যোশী, প্রফুল্ল প্যাটেল, মনোজ সিনহা এবং বিডি মিশ্র। অ্যান্সারটা কি হবে? লাদাখের বর্তমান যিনি লেফটেন্যান্ট গভর্নর হলেন তিনি হচ্ছে বিডি মিশ্র। নেক্সট হচ্ছে নিম্নের কে মণিপুরের বর্তমান রাজ্যপাল? মণিপুর যে রাজ্য, সেই মণিপুর রাজ্যের বর্তমান রাজ্যপালটা কে? অ্যান্সারটা কি হবে বলো? একটু আগেই বলেছি রঘুবর দাস, তিনি সম্প্রতি নিযুক্ত হয়েছেন। তিনি কোথাকার রাজ্যপাল? মণিপুরের নাকি তোমার হচ্ছে অন্য রাজ্যের বলো? রঘুবর দাস তিনি কোথাকার? সম্প্রতি নির্বাচিত হয়েছেন ওড়িশার। ওড়িশার হচ্ছে রাজ্যপাল হচ্ছে রঘুবর দাস। আনন্দীবেন প্যাটেল ইনি হচ্ছেন উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হচ্ছেন তিনি। এবং ইন্দ্রসেন রেড্ডি তিনি নিযুক্ত হয়েছেন কোথাকার? তিনি হচ্ছেন ত্রিপুরার রাজ্যপাল হচ্ছে ইন্দ্রসেন রেড্ডি। আর অনুসুয়া উইকে ইনি হচ্ছেন বর্তমান কিন্তু মণিপুরের রাজ্যপাল। পরেরটা হচ্ছে দেখো, 1975 সালে সিকিম ভারতের কততম অঙ্গরাজ্যে পরিণত হয়? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার থেকেই আনা প্রশ্ন এই প্রশ্নটি। তো এই প্রশ্নটি পরীক্ষায় এসেছিল। 1975 সালে সিকিম একটা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। সেটা সিকিম কবে অঙ্গরাজ্যে পরিণত হয়? অ্যান্সারটা হবে সিকিম পরিণত হয়েছিল 2022 সালে। সিকিম 22তম রাজ্য হিসাবে পরিণত হয়। নেক্সট হচ্ছে কোন রাজ্যটি ভারতের কোনো আন্তর্জাতিক সীমানা স্পর্শ করে না? ভারতের আন্তর্জাতিক সীমানায় বিভিন্ন দেশ আছে। ভারতের যে আমরা যদি দেখি আন্তর্জাতিক সীমানায় তার প্রতিবেশী রাজ্য যাদের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি আছে, যেমন হচ্ছে তোমার পাকিস্তান, আফগানিস্তান, চীন, তারপরে হচ্ছে মায়ানমার, নেপাল, ভুটান, তাদের সঙ্গে ভারত কিন্তু ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে। তো এদের মধ্যে যে রাজ্যটির নেই সেটা হচ্ছে ঝাড়খণ্ডের কিন্তু কোনো সীমানা আন্তর্জাতিক নেই। নেক্সট হচ্ছে ছত্তিশগড় রাজ্য কবে গঠিত হয়? ছত্তিশগড় রাজ্যটি এটা কোন রাজ্য ভেঙে গঠিত হয় বলো? ছত্তিশগড় রাজ্যটি মধ্যপ্রদেশ ভেঙে গঠিত হয়।
মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়। এবং এই ছত্তিশগড় রাজ্যটি কবে গঠিত হয়? এখানে অ্যান্সার হবে 2000 সালে ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং আরেকটি ঝাড়খণ্ড রাজ্য বিহার ভেঙে গঠিত হয়েছিল। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নেক্সট হচ্ছে বর্তমান কর্ণাটক রাজ্যের পূর্ব নাম বা পূর্বে কি নামে পরিচিত ছিল? বর্তমান যে কর্ণাটক রাজ্যটি আছে সেটা পূর্বে কি নামে পরিচিত ছিল? কলিঙ্গ, মহীশূর, মাদ্রাজ নাকি কোঙ্কণ? বলো। এখানে মনে রাখো ভারতের বিভিন্ন প্রদেশ আগে কিন্তু বিভিন্ন নামে পরিচিত ছিল। যেমন আমরা যদি দেখি বর্তমান পাটনা, সেটা আগে পাটলিপুত্র নামে পরিচিত ছিল। বর্তমান যে বাংলা সেটা আগে গৌড় নামে পরিচিত ছিল। বর্তমান যে গুজরাট সেটা আগে কচ্ছ নামে পরিচিত ছিল। কলিঙ্গ নামে ওড়িশা পরিচিত ছিল। মাদ্রাজ নামে তামিলনাড়ু পরিচিত ছিল। তো তেমনি কর্ণাটক পরিচিত ছিল কি নামে? সেটা হবে কর্ণাটক পরিচিত ছিল মহীশূর নামে। পরেরটা হচ্ছে কোন রাজ্য সর্বাধিক রাজ্যের সীমানা স্পর্শ করে? সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করে কোন রাজ্যটি? অ্যান্সার হবে কি? বলো। পশ্চিমবঙ্গ, অসম, ছত্তিশগড়। পশ্চিমবঙ্গের কয়টি রাজ্যের সঙ্গে সীমানা আছে? জিওগ্রাফির ক্লাসে এটা তোমরা করবে। পশ্চিমবঙ্গের 5টি রাজ্যের সঙ্গে সীমানা আছে। তেমনি সর্বাধিক রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য, 8টি রাজ্যের সঙ্গে। ঠিক আছে, আমি এখানে লিখে দিই 8টি রাজ্যের সাথে কিন্তু সীমানা ভাগ করে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে। কত সালে উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল বা নেফা গঠিত হয়? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বা নেফাটা কবে গঠিত হয়েছিল? পুরো একদম প্রথমের দিকেই তোমাদের এটা আমি বলেছিলাম যে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। অনেকটা সময় পার হয়ে গেল। সঠিক উত্তর কি হবে? কত সালে উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল গঠিত হয়? সেটা হচ্ছে এখানে 1957 সালে। কোন রাজ্যটি আন্তর্জাতিক সীমানা সর্বাধিক? কোন রাজ্যটির আন্তর্জাতিক সীমানা মানে দেশের সঙ্গে বা প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা ভাগ করে কোন রাজ্যটি সবচেয়ে বেশি? বলো, একদমই বেসিক প্রশ্ন, যেটা হবে পশ্চিমবঙ্গ। বাংলাদেশের সঙ্গে সর্বাধিক পরিমাণে সীমানা ভাগ করে। তারপরে হচ্ছে নেপালের সঙ্গে সীমানা আছে, ভুটানের সঙ্গে সীমানা আছে। তো সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা সর্বাধিক। লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি? লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল যেটা ভারত মহাসাগরে অবস্থিত। বলছিলাম যে 36টি ছোট বড় কিন্তু দ্বীপ, প্রবাল দ্বীপ নিয়ে কিন্তু গঠিত লাক্ষাদ্বীপ। যেই লাক্ষাদ্বীপ এর রাজধানী কি? রাজধানী কি বলো? লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্তি। কাভারাত্তি। এবং এখানকার যদি বলা হয় স্থানীয় ভাষা কি, তাহলে সঠিক উত্তর হবে এখানকার স্থানীয় ভাষা হচ্ছে মলায়ালাম। কারণ মলায়ালাম হচ্ছে কেরালার কিন্তু প্রধান ভাষা বা কেরালার কিন্তু সরকারি ভাষা। তো সেই হিসাবে কেরালার প্রতিবেশী লাক্ষাদ্বীপ এবং কেরালার কিন্তু প্রশাসনিক কার্য বা কেরালার যে জুডিশিয়ারি কার্য, যেটা বিচার বিভাগীয় কার্য, সেগুলো কিন্তু তোমার তারা এই লাক্ষাদ্বীপের কার্যগুলি তারা কিন্তু কেরালায় সম্পন্ন করে। সুতরাং কেরালার কিন্তু প্রধান ভাষা মলায়ালাম এবং লাক্ষাদ্বীপের প্রধান ভাষা মলায়ালাম, আর একটু হচ্ছে ইংরেজি। নেক্সট হচ্ছে কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? এটা কিন্তু তোমার হিস্ট্রির প্রশ্ন একটু, তবুও আবার এটা কিন্তু রাজ্য পুনর্গঠনের প্রশ্নের দিকেও কিন্তু আসে। তো কি হবে? কলকাতা থেকে দিল্লিতে রাজধানী কবে স্থানান্তরিত হয়েছিল? আজকের ক্লাসে সবকিছু আছে। আজকের ক্লাসে স্ট্যাটিক জিকে আছে, আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আজকের ক্লাসে তোমার আছে তোমার হিস্ট্রি, এবং আজকের ক্লাসে আছে বেশিরভাগটা জিওগ্রাফি। তো দেখো আজকের ক্লাসটা কিন্তু প্রথম ক্লাস এবং সবকিছু আছে আজকের ক্লাসে। এটা কি হবে? দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময়ে। নেক্সট হচ্ছে অসমের রাজধানী হলো কি? লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের, যেটা হচ্ছে অসম রাজ্য আমাদের প্রতিবেশী রাজ্য এবং উত্তর পূর্ব অঞ্চলের একটা বৃহৎ রাজ্য কিন্তু অসম। যেই অসম রাজ্যের বর্তমান রাজধানী কি? গুয়াহাটি, দিসপুর, ইটানগর এবং ডিব্রুগড়। এর ভিতরে অনেকে এটা প্রশ্নটা ভুল করে। কি হিসাবে ভুল করে? অসমের রাজধানী সকলে ভাবে গুয়াহাটি। কি? গুয়াহাটি, কারণ গুয়াহাটিতে অসমের কিন্তু বেশিরভাগ কার্যালয়গুলি অবস্থিত, এই কারণে ভাবে, বা অসমের একটা বৃহৎ শহর হচ্ছে গুয়াহাটি। কিন্তু অসমের রাজধানী হবে দিসপুর। দিসপুর হচ্ছে অসমের রাজধানী। যারা দিসপুর করলে সঠিক করলে। তো এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো সকলে কমেন্টে জানাবে। আশা করবো ক্লাসটি তোমাদের খুবই খুবই ভালো লেগেছে এবং প্রতিদিন এরকম ক্লাস তোমাদের জন্য আনবো। ঠিক আছে, কেমন লাগলো বলো? প্রথম ক্লাস, প্রথম এক্সপিরিয়েন্স তোমাদের, প্রথম ব্যাচে আমার ক্লাসে। আর কি বই পড়তে হবে এরপরে? এরপরে কি তোমার মনে হয় তোমার বই পড়তে হবে? যদি তোমার মনে হয় তাহলে তুমি পড়ো। আমার তো মনে হয় এরপরে এর বাইরে থেকে তোমার পড়বে না আর। ঠিক আছে, ওকে।
পিডিএফ দেবো দেবো পিডিএফ দেবো, অপেক্ষা করো, পিডিএফ সব কিছু দেবো। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করি। পরের দিনের ক্লাসে আবার দেখা হবে, আরও একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর আজকের ক্লাসটা অনেকটা সময় তোমাদের সঙ্গে পার করলাম, খুবই ভালো লাগলো তোমাদের সঙ্গে ক্লাস করে। এখন অনেক দিন তোমাদের ক্লাস